নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আমার দর্শক বন্ধুদের জন্য আজকে সকালের বৃষ্টিমুখর দিনের সুপ্রভাত জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলার উপর ভিত্তি করে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি 30টা কোশ্চেন কিন্তু করেছিলেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে এবং এস বাসু রায়ের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ডকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তারা অ্যাফিডেভিটের ক্ষেত্রে কি করলো এবং এই মামলাটি প্রসঙ্গে পিটিশনারদের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হলো বা আগামীতে এই মামলা যে 24 তারিখে উঠতে চলেছে সেক্ষেত্রে কি হতে চলেছে মামলায় আপনাদের সাথে বিস্তারিত কিন্তু জানাবো। এবং একটা কথা এখান থেকে কিন্তু পরিষ্কার, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আবারও আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু তারা অবমাননা করছে, তারা আদালতের নির্দেশ কিন্তু মানছেন না। তো আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে জানাবো, কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে বিস্তারিত দেখে নিই যে পর্ষদ ঠিক কী আদালত অবমাননা করলো এই বিষয়টি আমরা এবারে দেখে নিই। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের একটি অর্ডার কপি, যেটা কোর্ট নাম্বার 13 যে জাজমেন্ট কিন্তু এসেছিল 3/5/2024 তারিখে। এখানটায় দেখতে পাচ্ছেন WPA নাম্বার 2005/2022, এর সাথে কিন্তু এতগুলো ক্যান ফাইল অ্যাড হয়েছে। এখানে 18টা ক্যান ফাইল অ্যাড হয়েছে, 2024 সাল লাস্ট ক্যান ফাইল হয়েছে। যে মামলাটি মূলত শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলার ক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসছে। আপনাদেরকে আমি ভিডিও দিয়ে বলেছিলাম যে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু এই মামলা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে এমন কিছু প্রশ্ন করেছেন যেটাতে কিন্তু উত্তর মেলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রীতিমতো নাকানি চোবানি খেতে হবে। কেননা মানিক ভট্টাচার্য তৎকালীন চেয়ারম্যান প্রাথমিকের, তিনি এমন গোট পাকিয়ে রেখেছেন প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যার বেগ কিন্তু পেতে হচ্ছে পর্ষদের নবনিযুক্ত সভাপতি যিনি রয়েছেন গৌতম পাল, তাকে কিন্তু সেই সমস্যা মেটাতে হচ্ছে, সেই সমস্যা ফেস করতে হচ্ছে এবং কোনোভাবেই কিন্তু হিসেব মিলাতে পারছেন না, যার জন্য তাকেও কিন্তু সিবিআইয়ের জেরার মুখে দুবার পড়তে হয়েছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম 2014 প্রাইমারি টেট, বহু বিতর্কিত টেট, অভিশপ্ত টেট 2014 প্রাইমারি টেট, যে টেট নিয়ে কিন্তু হাজার হাজার অভিযোগ রয়েছে, হাজার হাজার মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, এখনও পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। আর এই মামলার উপরেই কিন্তু ভিত্তি করে রয়েছে কয়েক হাজার চাকরি প্রার্থী যারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতির কারণে তারা চাকরি পাননি। তো ঠিক কী দুর্নীতি ধরা পড়েছে আমরা এখানটায় দেখে নিই যে অর্ডার কপিতে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কোন কোন বিষয়গুলিকে উল্লেখ করেছিলেন। দেখুন 30 এপ্রিল 2024 তারিখে প্রথমে এই ওএমআর মামলাটি কিন্তু লিস্টেড হয়েছিল এবং মামলার জাজমেন্ট হয় এবং তারপরে আমরা দেখি হঠাৎ করে আবার কাকতালীয়ভাবে 3রা মে 2024 তারিখে এই মামলাটি লিস্টেড হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 13 নম্বর কোর্টে। এবং সেই দিন কিন্তু এই মামলা প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এমন কিছু প্রশ্ন করেন প্রাইমারি বোর্ডকে, সেই প্রশ্ন মানে কিন্তু বিদ্ধ প্রাইমারি বোর্ড, তাদের কিন্তু এই প্রশ্ন থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন 14 সেপ্টেম্বর 2016 যে রেজাল্ট পাবলিশ করেছিল প্রাইমারি বোর্ড 2014 প্রাইমারি টেটের রেজাল্ট, সেই রেজাল্টকে কেন্দ্র করেই কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। প্রথমত প্রশ্ন করেছিল রোল অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ভূমিকা কী ছিল, এর উপর কিন্তু অনেকগুলি সাব কোশ্চেন আছে। 2 নম্বরে বলছিল রোল অফ এস বাসু অ্যান্ড কোম্পানি, অর্থাৎ এই টেট পরীক্ষার ক্ষেত্রে এস বাসু রায়ের কী ভূমিকা রয়েছে। এবং 3 নম্বরে বলছে দি অরিজিনাল ওএমআর সিট, অরিজিনাল যে ওএমআর সিটকে নষ্ট করে ফেলা হয়েছে তার উপর কিন্তু এতগুলো প্রশ্ন করা হয়েছে যে কেন সেগুলোকে স্ক্যান করে রাখা হলো না বা কেন টেন্ডার ছাড়াই এস বাসু রায় কোম্পানি এই বরাত পেল, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে। এবার বলছে এলিজিবল অ্যান্ড ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস, অর্থাৎ এলিজিবল এবং ইনএলিজিবল ক্যান্ডিডেটকে বাছাই করলো কী করে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো যে করেছে প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্থা,
যার ফলে কিন্তু প্রাইমারি বোর্ডকে বলা হয়েছিল যে এই যে কোশ্চেনগুলো করা হয়েছে 30 থেকে 35টি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অ্যাফিডেভিট আকারে প্রাইমারি বোর্ডকে 3 সপ্তাহের মধ্যে কোর্টে হলফনামা আকারে জমা দিতে হবে। কিন্তু সেই 3 সপ্তাহর হিসেব কিন্তু 24 তারিখ। তো 24 তারিখ পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই হলফনামা বা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রাইমারি বোর্ড জমা করতে পারেনি কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে 8 সপ্তাহ পর যেহেতু মামলাটি উঠছে, স্বাভাবিকভাবে জুনের 24 তারিখ 2024 তারিখে কিন্তু এই মামলাটি উঠছে সামার ভ্যাকেশনের পর, ফলে তার আগেই এই মামলাটি কিন্তু মে মাসের 24 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রাইমারি বোর্ড সেটা জমা দিতে পারেনি। এবং প্রাইমারি বোর্ডের জমা দেওয়া উত্তরের বিপক্ষে পিটিশনারদের আইনজীবী যিনি রয়েছেন তাকে তার বিপক্ষে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রাইমারি বোর্ড যে সাবমিট করবে তার এগেনস্টে তাদেরকে যুক্তি দেখাতে হবে। তো এই বিষয়টা ছিল, কিন্তু প্রাইমারি বোর্ড কোর্টের নির্দেশকে আবারও কিন্তু অবমাননা করলো, আবারও নতুন করে সমস্যা তৈরি করতে চলেছে প্রাইমারি বোর্ড। ফলে আগামী 24শে জুন এই মামলার ভবিষ্যৎ কি হতে পারে, কোন দিকে এগোতে পারে, সবটাই কিন্তু এখন বিচারপতির হাতে, এখন বলা মুশকিল। কেননা প্রাইমারি বোর্ড তো দুর্নীতি করেছে, তাদের এই দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না সেটাকে রিকভারি করতে। এবং শেষমেশ কিন্তু সিবিআই রিপোর্টে যে বিস্ফোরক তথ্যগুলো উঠে এসছে তার উপর ভিত্তি করে বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশগুলি দিয়েছিলেন যে কেন এতগুলো ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া হলো, তার স্ক্যান কপি কেন রাখা হলো না, এরকম বিভিন্ন যে প্রশ্নগুলো করা হয়েছে। এবং মানিক ভট্টাচার্যের সাথে এস বাসুরাই কোম্পানির পার্সোনাল ইমেল আইডিতে কেন ক্যান্ডিডেটদের লিস্ট পাঠানো হতো পর্ষদের অফিসিয়াল ইমেল আইডিতে না পাঠিয়ে, এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু প্রাইমারি বোর্ড কোনো উত্তর দিতে পারেনি, কোনো জবাব দিতে পারেনি। তো 8 সপ্তাহ পর মামলাটি 24শে জুন 2024 তারিখে উঠতে চলেছে। ফলে ওএমআর মামলায় কি হতে চলেছে 2014 প্রাইমারি টেটে সেটা কিন্তু ভগবানে জানে। কেননা এই টেটের উপর নির্ভর করে আছে কিন্তু 3টি নিয়োগ প্রক্রিয়া, যেখানে মূলত সদ্য যে নিয়োগ হলো 9533-এর প্যানেল, এখানে বহু ক্যান্ডিডেট, প্রায় 3000 মতো ক্যান্ডিডেট কিন্তু 2014 টেট থেকে তারা চাকরি পেয়েছে এবং অনেকে ওয়েটিংয়ে রয়েছে। এবং এছাড়াও 16500-তে চাকরি পেয়েছে 2020 সালে 2014 টেট থেকে। এবং এছাড়াও 42,949 চাকরি পেয়েছে 2016 সালে। এরকম কিন্তু 3টি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 60,000-এর ওপর ইন সার্ভিস টিচার কিন্তু রয়েছে 2014 টেটের ওপর থেকে। ফলে আগামীতে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই কিন্তু দেখার। এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু এই মামলা প্রসঙ্গে যে প্রশ্নগুলো রেখেছিলেন তার উত্তর কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণভাবে বা সাপোর্টিং ডকুমেন্টস, যেন যুক্তিসহ সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু প্রাইমারি বোর্ডকে প্রডিউস করতে বলা হয়েছিল, কিন্তু প্রাইমারি বোর্ড আবারও কোর্টের নির্দেশ অমান্য করলো। তারা কিন্তু এই বিষয়টিতে কর্ণপাত করলো না, তারা অ্যাফিডেভিট জমাই করলো না এখনও পর্যন্ত। ফলে আগামীতে কি হতে চলেছে সেটা কিন্তু ভগবানই জানে। তো যাই হোক, দেখা যাবে আগামী 24 তারিখে মামলার কি নির্দেশ আসে এবং বঞ্চিতদের জন্য আশার আলো আসে কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।